রহমানির রহিম। স্বাগত দূর দূরান্তের সকল স্টুডেন্ট ও অল ভিউয়ার্স যারা আমার ক্লাস পরিদর্শন করছেন, যারা আমার ক্লাস দেখছেন। আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ, সাথিয়া, পাবনা। আমরা এমন একটা ক্রান্তিক কালে উপস্থিত হয়েছি, সারা বিশ্বে যখন কোভিড-19 মহামারীতে আক্রান্ত পুরা বিশ্বকে তছনছ করছে। ঠিক এই মুহূর্তে আমরা ডিজিটাল ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ যারা এই ডিজিটাল ক্লাস নেওয়ার জন্য আমাদেরকে বারবার অনুপ্রাণিত করেছেন, দেশের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছেন, সেই কারিগরি টেকনিক্যাল সাইডে যারা সবাই আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাস অনার্স তৃতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকের বিষয় গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। অধ্যায় 2, পাঠ্যাংশ গণসংখ্যা নিবেশন। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করে। আমরা সারা বিশ্বে করোনায় আক্রান্ত এবং মৃত ব্যক্তির প্রতি তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের জন্য আমরা দোয়া করি। এই শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা সচল করার জন্য এবং সারা বিশ্বে যত করোনায় আক্রান্ত হয়েছে এদের জন্য গবেষণা চলছে এবং আশার আলো এই যে এই গবেষণার পাশাপাশি অনেক সরকারি কর্মকর্তা সহ বিশ্বের বড় বরেণ্য ব্যক্তি এর পরিসংখ্যান করছে, যাতে সঠিক সংখ্যাটা জনগণের কাছে জানানো যায়, জনগণ সঠিক সংখ্যাটা বুঝতে পারে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় গবেষণা ও পরিসংখ্যান। রিসার্চ শব্দের অর্থ গবেষণা। এই গবেষণা শিক্ষামূলক হতে পারে, এই গবেষণা অর্থনৈতিক হতে পারে, এই গবেষণা রাজনৈতিক হতে পারে, এই গবেষণা পরিসংখ্যানিক গবেষণা। মেথোডোলজি পদ্ধতি। কিসের পদ্ধতি? গবেষণার পদ্ধতি। পদ্ধতিতে কেমন? পদ্ধতি হচ্ছে অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মানে পরিসংখ্যানিক। গবেষণা পদ্ধতি কেমন? এটা হলো
পরিসংখ্যানিক। তাহলে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মানে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। আমাদের দ্বিতীয় অধ্যায়ে গবেষণা ও পরিসংখ্যান পদ্ধতি বইয়ের আমাদের আজকের আলোচ্য বিষয় গণসংখ্যা নিবেশন কি। গণসংখ্যা নিবেশন হলো এমন একটি পরিসংখ্যান প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উপাত্তসমূহকে একটি নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে তার বিপরীতে প্রাপ্ত সংখ্যা দেখানো হয়। অর্থাৎ উপাত্তসমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে উপস্থাপন করে যে শ্রেণীর গণসংখ্যা দেখানো হয় তাকে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী বলে। যেমন এখানে 10কে নিম্নসীমা ও 5 শ্রেণী ব্যবধান নিয়ে 6টি শ্রেণীতে অন্তর্ভুক্ত পদ্ধতিতে নিম্নে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। গণসংখ্যা নিবেশন দুইটা পদ্ধতিতে হয়, একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হলো বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি যেমন এখানে আছে 10 থেকে 14, এই 10 থেকে 14 এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। 15 থেকে 19 এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। যদি বলা হতো বহির্ভূত পদ্ধতি তাহলে 10 থেকে 14 এবং 14 থেকে 15 14 থেকে 19 হতো, ওটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি আর এটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি। এইখানে শ্রেণী ব্যবধান, তারপরে টিএম টালি চিহ্ন, এফ ফ্রিকোয়েন্সি গণসংখ্যা, সিএফ ক্রমযোজিত গণসংখ্যা, এইখানে 10 থেকে 14-এর মধ্যে আমরা ওই পাশে দেখতে পাচ্ছি 5টি সংখ্যা। 5টি সংখ্যার মধ্যে 4টি লম্ব টানা আছে এবং একটি কস চিহ্ন দেওয়া আছে। এই 4 আর 1-এ এই 5, এজন্য এখানে গণসংখ্যা 5। তারপর একটা আছে 6, তারপর একটা গণসংখ্যা 4, তারপর একটা হচ্ছে 9, তারপর একটা হচ্ছে 2, তারপর একটা 2। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কেমন? যেমন 5 আর 6 কত হয়? 11। 11 আর 4 কত হয়? 15। 15 আর 9 কত হয়? 14 আর 2 কত হয়? 26। 26 আর 2 কত হয়? 28। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। একটি প্রাথমিক গণসংখ্যা নিবেশনের 3টি অংশ থাকে, যথা শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভেল, 2 মিল চিহ্ন টালিমার্ক। পূর্বে আমরা যেটা দেখিয়েছি যে শ্রেণী ব্যবধানটা কি, টালিমার্কটা কি, পূর্বে আমরা এটা দেখিয়েছি। তৃতীয় হচ্ছে গণসংখ্যা বা গঠন সংখ্যা ফ্রিকোয়েন্সি। আবার একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের 5টি অংশ থাকে, যথা 1 নম্বর হলো শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভেল, 2 হচ্ছে মিল চিহ্ন টালিমার্ক, 3 হচ্ছে গণসংখ্যা বা গঠন সংখ্যা ফ্রিকোয়েন্সি, 4 হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু ক্লাস মিড পয়েন্ট, 5 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা যেটা আমরা পূর্বে দেখিয়েছি কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের গণসংখ্যা বা গঠন সংখ্যা এবং শ্রেণীর মধ্যবিন্দু এই দুইটা অতিরিক্ত আছে। শ্রেণীর মধ্যবিন্দু বলতে 10কে যদি
2 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা কত? 5। ঠিক, ওইটাকে বলা হয় শ্রেণীর মধ্যবিন্দু, ক্লাস মিড পয়েন্ট। গণসংখ্যা বা গঠন সংখ্যা, ফ্রিকোয়েন্সি, গণসংখ্যা বা গঠন সংখ্যা হলো কতগুলা গণসংখ্যা সংগঠিত হয়েছে সেটা হলো গণসংখ্যা বা গঠন সংখ্যা। যেমন 50 জন স্টুডেন্ট, এই 50 জন স্টুডেন্ট হচ্ছে গঠন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি। স্টপ। গণসংখ্যা নিবসন পড়তে গেলে অবশ্যই যে পয়েন্টটা জরুরি সেটা হলো উপাত্তের উপাত্ত। তাহলে উপাত্ত কাকে বলে? উপাত্তের সংজ্ঞা দাও। আমাদের উপাত্ত পড়তে হবে, কারণ গণসংখ্যা আমরা যে গঠন সংখ্যাগুলো পড়লাম সেই গঠন সংখ্যার যে সংখ্যাগুলো সেগুলো হলো উপাত্ত। উপাত্ত যে কোনো পরিসংখ্যানিক গবেষণার মূল ভিত্তি। এটি হলো কোনো বিষয় সম্পর্কে অভিব্যক্তি, অর্থাৎ তথ্যবিশ্বের প্রতিটি একক থেকে যে তথ্য বা খবরাখবর নেওয়া হয় তাকে উপাত্ত বলে। আমরা পূর্বে আলোচনা করেছি, যেমন কোভিড-19 সম্পর্কে বিভিন্ন দেশ বিভিন্নভাবে উপাত্তগুলো সংগ্রহ করছে এবং সেটা প্রতিদিন প্রতি 24 ঘন্টায় সেটা পরিসংখ্যান আকারে প্রকাশ করে যে আজ সারা বিশ্বে এতগুলা লোক করোনায় আক্রান্ত, এতগুলা মারা গিয়েছে, এতগুলা সুস্থ হয়েছে। এটা হচ্ছে উপাত্ত। জন গ্যালটন says that a data is what is observed is manifested or phenotypical। অর্থাৎ উপাত্ত হচ্ছে কোনো বিষয়ে অভিব্যক্তি বা সুপ্ত পর্যবেক্ষণ। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো এলাকার বস্তিবাসীদের আর্থসামাজিক জীবনধারা জানতে হলে ওই এলাকার মানুষের অভিব্যক্তি জানতে হবে। বস্তিবাসীদের তাদের বিভিন্ন দিক সম্পর্কে আয়, বয়স ইত্যাদি যে প্রক্রিয়া জানায় তাই হলো উপাত্ত। উপাত্ত জানতে হলে উপাত্তের বৈশিষ্ট্য জানতে হবে। বৈশিষ্ট্য হলো সেটা কি সংখ্যানুপাতিক নাকি সংখ্যানুপাতিক নয়। উপাত্তের বৈশিষ্ট্য কি? উপাত্ত অবশ্যই সংখ্যায় প্রকাশিত হতে হবে। উপাত্তসমূহ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। উপাত্তসমূহ বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে সংগৃহীত হতে হবে। উপযুক্ত শ্রেণী ব্যবধান অথবা শ্রেণীব্যক্তি ব্যবহার করে নিম্নোক্ত উপাত্ত তথ্যসমূহ থেকে একটি গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে তথ্যসমূহ কি আমরা ইতিপূর্বে বলেছি, যেমন এই যে 10 থেকে প্রথমে 10 লাস্টে 18, এই যে 38টি সংখ্যা আছে, এই 38টি বা 28টা বা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে উপাত্ত। আমাদের পরীক্ষাতে এরকম আসতে পারে, উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। আবার আসতে পারে উপযুক্ত শ্রেণী ব্যক্তি ব্যবহার করে নিম্নোক্ত উপাত্ত থেকে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। আবার তথ্যসমূহ থেকে উপযুক্ত তথ্যসমূহ থেকে একটি গণসংখ্যা সারণী তৈরি করো। এভাবে আমাদের পরীক্ষাতে আসতে পারে, তবে যেভাবেই আসুক না কেন তার উত্তর কিন্তু একটাই হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য কথায় আছে, যার প্রশ্ন মুখস্থ থাকে তার অর্ধেক পড়া হয়ে যায়। এগুলা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। পরিসংখ্যান অঙ্কের যেটা গণসংখ্যা নিবেশন করতে হলে তার কিছু সূত্র আছে, এই সূত্রগুলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা যখনই অঙ্ক করি তখনই কোনো না কোনো সূত্র মুখস্থ করতে হয়। যেমন এটারও সূত্র আছে, এই সূত্র আমাদের অবশ্যই
জানতে হবে এবং মুখস্থ মনে রাখতে হবে। যেমন পরিসর, পরিসর মানে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বোচ্চ মানটা কি? 42টা সংখ্যা আছে, 42-এর মধ্যে 42 হচ্ছে সর্বোচ্চ মান আর 1 হচ্ছে সর্বনিম্ন মান। যেমন নিচে দেখা যাচ্ছে আমাদের যে উপাত্তগুলো আছে, উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মান হলো 38 এবং সর্বনিম্ন মান হলো 10। 38 এবং 10-এর বিয়োগের ফলে যে সংখ্যাটা আমরা পেয়েছি এইটাই হলো পরিসর। পরিসর শব্দের অর্থ পরিব্যাপ্ত, মানে মোট সংখ্যার যে আমরা পড়ছি সেই মোট সংখ্যার সমষ্টি হলো পরিসর। আমরা যে সংখ্যাগুলা আমরা প্রশ্নে দেখেছি আমরা গণনা করতে পারি নাই, কিন্তু এই সূত্র ইউজ করে আমরা বুঝতে পারলাম ওইখানে 28টি সংখ্যা আছে। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানটা কি? আমরা পূর্বে আলোচনা করেছি 10 থেকে 5 বিয়োগ করলে যে 5 অবশিষ্ট থাকে এই 5টাই হলো শ্রেণী ব্যবধান। 10 থেকে 5-এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হলো শ্রেণী ব্যবধান। আর এই শ্রেণী ব্যবধানের সূত্র হলো পরিসর বাই শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যাটা কি? শ্রেণী সংখ্যাটা হলো যেমন পরিসর 28, শ্রেণী সংখ্যা 5। শ্রেণী সংখ্যাটা হলো 5 থেকে 25-এর মধ্যে অঙ্ক করার সময় সুবিধার্থে যে সংখ্যাগুলো নেওয়া হয় 5 থেকে 25-এর মধ্যে, এই 5 থেকে 25-এর মধ্যে সংখ্যাই হলো শ্রেণী সংখ্যা। তবে এখানে সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 25 নেওয়া যেতে পারে। যেমন আমরা এখানে সর্বনিম্ন 5 নিয়েছি, কেননা আমাদের পরিসর ছিল ছোট 28টি, মানে সংখ্যায় ছিল অল্প, যার কারণে আমরা 5 নিয়েছি। সুতরাং উপযুক্ত শ্রেণী ব্যবধান 5 নেওয়া যেতে পারে। যেহেতু আমাদের পরিসর ছোট সেহেতু 5 নেওয়া যেতে পারে। যখন দেখব 100 থেকে তার উপরে অনেকগুলা সংখ্যা, তখন আমরা শ্রেণী ব্যবধান আস্তে আস্তে বাড়াতে থাকবো। শ্রেণী ব্যবধান 5 হতে পারে, 7 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, কিন্তু 25-এর বেশি নয়। এটা আমাদের অবশ্যই অঙ্ক করার সময় মনে রাখতে হবে। যেমন সাধারণত শ্রেণী সংখ্যা 5-এর কম এবং 25-এর বেশি হয় না। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যাটা কি? পরিসর বাই শ্রেণী ব্যবধান, এটা হলো শ্রেণী সংখ্যা। পরিসর কত ছিল আমাদের? 28, আর শ্রেণী সংখ্যা কত ছিল? শ্রেণী ব্যবধান কত? 5। আমরা এটা সূত্র প্রয়োগ করে বের করেছি। এখানে শ্রেণী সংখ্যা হলো পরিসর বাই শ্রেণী ব্যবধান। যেমন পরিসর কত? 28, 28কে 5 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হলো শ্রেণী সংখ্যা। এখানে শ্রেণী সংখ্যা 5 অথবা 6 ধরা যেতে পারে। শ্রেণী সংখ্যা কখনো কখনো পয়েন্ট আসে, পয়েন্ট আসলে সেটা যেমন এখানে আছে 5.6, 5.6 আমি 5ও ধরতে পারি, 6ও ধরতে পারি, তবে আমি যেটাই ধরি না কেন অঙ্কর উত্তর একই আসবে। এটা আমাদের অবশ্য মনে রাখতে হবে। এখানে 10কে নিম্নসীমা এবং 5 শ্রেণী ব্যবধান নিয়ে 6টি শ্রেণীতে অন্তর্ভুক্ত পদ্ধতিতে নিম্নে একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো। আমরা কিন্তু পূর্বে পড়েছি যে নিম্নসীমাটা কি, শ্রেণী ব্যবধানটা কি, আর 6টি শ্রেণী কি। আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু দেখেছি শ্রেণী ব্যবধানটা কি, পরিসীমা কি, নিম্নসীমা কি, সবগুলা দেখেছি। অতএব আমরা এগুলা প্রয়োগ করে, সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্ক করার চেষ্টা করব। গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত পদ্ধতিতে, যেমন আমরা যে সংখ্যাগুলো দেখলাম সেখানে সর্বনিম্ন 14 ছিল, 14 থেকে 10 থেকে সর্বনিম্ন 10 ছিল, তাহলে 10 থেকে 14, এই যে 10 থেকে 14 মাঝখানে যেটা সংখ্যা সেটাই হলো শ্রেণী ব্যবধান। কত? 10 থেকে 14 সেটা হলো 5। এই অন্তর্ভুক্ত পদ্ধতিতে সবসময় যেমন 10, 11, 12, 13, 14 5 ধরতে হয়, কিন্তু বহির্ভূত পদ্ধতিতে 10, 11, 12, 13 থেকে ধরতে হয়। আবার
বহির্ভূত পদ্ধতিতে এই পাশে এসে 14 থেকে ধরতে হয়। আমাদের কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে, কেননা গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভূত পদ্ধতি যদি দুইটার মনে না থাকে অঙ্কও মিলবে না, অঙ্ক হবে না। অবশ্য আমাদের এইগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখানে টিএম টালিমার প্রথমে আছে সিআই ক্লাস ইন্টারভেল। এটাকে বলা হয় ক্লাস ইন্টারভেল, যা আমরা পূর্বে দেখিয়েছি, শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেল। আমাদের কিন্তু অবশ্যই স্মরণ রাখতে হবে যে ক্লাস ইন্টারভেল সিআই ক্লাস ইন্টারভেল মানে বিরতি, বেল মানে বিরতি, মানে 10 থেকে 14 যে সংখ্যাটা ওইটাকে বলা হয় ইন্টারভেল, মানে 5কে। তারপরে টালি চিহ্ন, এই 5কে আমরা বা এই 10 থেকে 14 পর্যন্ত কত আছে 5, এই 5কে আমরা কিসের মাধ্যমে দেখাই? টালি চিহ্নের মাধ্যমে। যেমন এই যে ছোট ছোট দাগগুলো আছে, এই যে ছোট, এই যে 1 2 3 4, আমার এখানে একটা দেওয়া হয় নাই, 5টা দিতে হতো। গণসংখ্যা এখানে 5, 10 থেকে 14 যেমন 1 2 3 4 5, তার মানে 5টা দিতে হতো, 4টা হয়েছে, মিস্টেক। আচ্ছা, তাহলে এখানে গণসংখ্যা কত? 5, আর ক্রমজোড়িত গণসংখ্যা 5। আবার 15 থেকে 19 মোট গঠন সংখ্যা। আমরা গঠন সংখ্যা সম্পর্কে কিন্তু ইতিপূর্বে পড়েছি। এই গঠন সংখ্যাটা হলো 15 থেকে 20-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটা হলো গঠন সংখ্যা। এখন 15 থেকে 20-এর মধ্যে কতগুলো ছিল আমরা দেখি। 15 থেকে 20-এর মধ্যে ছিল 6টা। তাহলে এই যে 10 থেকে 14-এর মধ্যে 4টা আর এই একটা হলো 5টা। আবার 15 থেকে 19-এর মধ্যে ছিল মোট কত? 6টা। এই যে 4টা, একটা 6টা, আর 5টা, আর ওই একটা 6টা। এভাবে আমাদেরকে 4টা দাগ দিয়ে একটা কট চিহ্ন দিলে 5 হয়, এটা মনে রাখতে হবে। তোমাদের ক্লাস আজ এ পর্যন্তই। আশা করি আগামীতে আমরা আরও ভালো ক্লাস নেব এবং বাড়িতে করোনাকালীন সময়ে মনোযোগ দিয়ে পড়তে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই, এটা আমাদের মনে রাখতে হবে। আর আমরা কখনোই সময় নষ্ট করব না। আমরা পৃথিবীতে কোনো পশু পাখি থেকে শুরু করে কেউ সময় নষ্ট করে না, আমরাও ঠিক তেমনি সময় নষ্ট করব না। ধন্যবাদ সকল স্টুডেন্ট, সকল ভিউয়ার্স, সকল ছাত্রছাত্রী দূর দূরান্ত থেকে যারা আমার ক্লাস অবজারভেশন করছেন তাদেরকেও ধন্যবাদ এবং ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য অনুরোধ করা হলো। আর কোনো প্রকার ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।